আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। বেশ কিছু ব্রেকিং খবর আছে সকালের লাইভ সেশনে। প্রথম, সৌদি আরব এবং কুয়েত থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে ফেলা হচ্ছে। ইরানের সবচেয়ে বড় সাফল্য এখানে একটি। পাশাপাশি আইআরজিসির পক্ষের যে গণমাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির পক্ষ থেকে একটি সংবাদ এসছে, ইরান নিউক্লিয়ার তৈরির দিকে হাঁটছে। আবারও ট্রাম্প নেতানিয়াহুর মাথায় বাজ পড়ল। পাশাপাশি ইরান এবার ট্রাম্পকে বলল, তুমি সরে দাঁড়াও, আমরা দখলদারকে শেষ করে দেই। কোন পরিস্থিতিতে ইরান ট্রাম্পকে সরে দাঁড়াতে বলল? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, দুই দেশের মধ্যে মঙ্গলবার আবার আলোচনা শুরু হতে যাচ্ছে এবং দুই দেশ হামলা পাল্টা হামলা বন্ধে রাজি হয়েছে। চলুন আপনাদেরকে এই খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। সিঙ্গাপুরের একটি কার্গো জাহাজে ড্রোন অ্যাটাককে ঘিরে আমেরিকা এবং ইরানের মধ্যে লড়াই হলো গত 2-3 দিন ধরে। ইরানের 5টি মিলিটারি সাইটে বা কি বলবো মিলিটারি পজিশনে অ্যাটাক করেছিল আমেরিকা। যেহেতু ইরানের 5টি অ্যাটাক হয়েছে, মানে 5টি অবকাঠামোতে বা 5টি কেন্দ্রে, ইরান তো ডবল করতে হবে। তাই 8 থেকে 10টি মার্কিন সামরিক টার্গেটে অ্যাটাক করেছে ইরান। আর এই অ্যাটাকগুলো হয়েছিল কুয়েত এবং বাহরাইনে। দুটো দেশের মধ্যে ব্যাপক খেলা খেলেছে ইরান, যদিও আমেরিকা হতাহতের কোনো খবর স্বীকার করেনি। পূর্বেও তাই, এখনও তাই। এরপর কাতার এবং পাকিস্তান মধ্যস্থতায় আবার এগিয়ে আসে। সর্বশেষ ইরান এবং আমেরিকা রাজি হয়েছে, তারা আবার আলোচনায় বসবে হরমুজ প্রণালী কেন্দ্রিক, এবং আপাতত দুই দেশ আর কোনো আক্রমণ করছে না, এই বিষয়ে রাজি হয়েছে। আগামী মঙ্গলবার এই দুই দেশ বসবে কাতারে এবং সেখানে আলোচনা করবে। তার মানে আবারও আলোচনা। ওই যে আমি আপনাদের বললাম, জুমাবার রাতে অ্যাকশন শুরু করবে ট্রাম্প, ইরান পাল্টা অ্যাটাক করবে, হলিডে শেষ হয়ে আবার মার্কিন স্টক মার্কেট খুলবে, আবার যুদ্ধ থেমে যাবে, আবার ঠিক একই কায়দায় করবে। এই যুদ্ধটাকে বাণিজ্যিক যুদ্ধ বলতে পারি ট্রাম্পের। মূল বিষয় হলো যে ইরান বলছে আমেরিকাকে, তোমাদের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিতে বলা আছে হরমুজ ইরানের তত্ত্বাবধানে থাকবে। এটা নিরাপত্তা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের দেখভাল ইরান করবে। তোমরা সেখানে সিগনেচার করেছ, কিন্তু এখন তোমরা কেন হরমুজে এসে আমাদের উপর অ্যাটাক করছো? একটি জাহাজকে আমরা রুট ধরে যেতে বলেছি তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু সে রহস্যজনক কারণে আমাদের রুট নির্ধারিত রুট না মেনে তার নিজের মতো করে চলছে। এটাকে সতর্ক করা হয়েছে এবং এটার উপর যে কেউ ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে। তুমি আগ বাড়িয়ে আমার উপর অ্যাটাক করলে কেন? ইরান আমেরিকার কাছ থেকে জবাব চেয়েছে। তো ইরান বলছে, আবার আমেরিকা বলছে যে আমি তো তোমার যেখানেই অ্যাটাক করেছি, তুমি তো আমার ঘাঁটির ডবল পরিমাণ ক্ষয়ক্ষতি করেছ। ইরান বলছে তুমি যদি আমার উপর এই অন্যায় অ্যাটাক করো, আমি তোমাকে প্রত্যেকবারই জবাব দেব। তুমি জানো যে ইরান তোমাকে ছেড়ে দেবে না, তা তুমি কেন বারবারই ইরানে অ্যাটাক করে এই ভুলটা করছো? অবশেষে দুই দেশ আবার আলোচনায় বসবে এবং শান্তি প্রতিষ্ঠা দুই দেশ আবার কাজ করবে, এই বিষয়ে সম্মতি আসছে। ইরানের বক্তব্য হলো, আমার হরমুজ আমি নিরাপত্তা দিব, তুমি ব্যাটার কে? তুমি এসে এখানে অ্যাটাক করে নতুন করে যুদ্ধ ছড়িয়ে দিয়ে ইরানকে দায়ী করবে, এই সুযোগ তোমাকে আর দেয়া হবে না। পাশাপাশি ইরান বলছে তোমার ওই শান্তি চুক্তির যে কটা ধাপ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ধাপ হলো ইসরায়েল লেবানন ছেড়ে চলে যাবে এবং ইসরায়েল লেবাননে কোনো হামলা করবে না। আছে? ট্রাম্প বলল আছে। তুমি এই কাগজটা যে সিগনেচার করছো সেখানে তো বলা আছে যে ইসরায়েল লেবানন ছেড়ে চলে যাবে এবং ইসরায়েল আর হামলা করতে পারবে না লেবাননে। তো ইসরায়েল লেবাননে হামলাও করছে এবং লেবাননের অনেক অঞ্চল দখল করে এখনো বসে আছে।
তুমি এটা বন্ধ করছো না কেন? ইরান আমেরিকাকে প্রশ্ন করছে। আবার ইরান এটাও বলছে, তুমি যদি ইসরায়েলকে কথা শোনাতে না পারো, ধরলাম তুমি অপরাগ, তুমি ব্যর্থ, তুমি সরে দাঁড়াও, ওই দেশটির সাথে আমি খেলি। তুমি আমেরিকা সরে দাঁড়াও, ওরা কি করে ওখানে যুদ্ধ করবে বা কতদিন লেবাননে থাকতে পারবে সেই ব্যবস্থা আমি ইরান নিচ্ছি, তুমি আমাকে জায়গা করে দাও, তুমি সরে যাও। তুমি যেহেতু পারছো না তাকে কথা শোনাতে, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে কথা শোনাতে পারছো না, তো প্রতিবেশী ভাই হিসাবে আমি আসি, কিভাবে চটকাইয়া, কিভাবে লাথিয়ে ওকে কথা শুনাইতে হয় আমি দেখাই। অর্থাৎ ইরানের এই প্রস্তাবটি দুর্দান্ত লাগছে যে তুমি সরে যাও আমেরিকা, ইসরায়েলকে কিভাবে কথা শুনাইতে হয় আমি জানি। এর মানে হলো ইসরায়েলকে মাইরা মুইরা তক্তা বানাইয়া ইরানের সাহস এই লেভেলে গেছে যে এখন তারা ওই দেশটাকে আর গোনায় ধরে না, যেহেতু দুইটা দেশ একসাথে আইসা ইরানের সাথে পারে নাই এবং পরাশক্তি আমেরিকাও ব্যর্থ হয়ে চলে গেছে। তার মানে ইরানের কনফিডেন্স লেভেল এখন কোথায় গেছে কল্পনা করেন, যে আমেরিকাকে বলছে তুমি সরে দাও, ওরে আমার সামনে রেখে তুমি চলে যাও, ওরা আমি কথা শোনাবো, কেমনে কথা শুনাইতে হয় আমি জানি। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে মানে ইসরায়েলে সাবেক সেনাপ্রধান আইজানকোট তিনি বলছেন নেতানিয়াহুর রাজনীতির অপমৃত্যু হয়ে গেছে। এখন তিনি যতটুকু নিঃশ্বাস নিচ্ছেন ট্রাম্পের কারণে, আসছে নির্বাচনে তিনি বড় পরাজয়ের মুখে পড়বেন। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে 40 বছরের প্রায় বা 4 দশকের নেতানিয়াহু সাম্রাজ্যের পতন ঘটে যাচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে ইসরায়েলে যে সাধারণ নির্বাচন হতে পারে সে নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় দেখছে ইসরায়েলবাসী এবং দেশটির সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের সাবেক সেনাপ্রধান আইজানকোটের আরেকটি বক্তব্য হলো নেতানিয়াহু তার অবৈধ শাসন এবং জেল থেকে বাঁচার জন্য এই যুদ্ধটাকে দীর্ঘ করতে গিয়ে সে আমেরিকাকে বড় বিপদে ফেলে দিয়েছে এবং সে ইসরায়েলকেও ইরানের সামনে বড় রকম বিপদে ফেলেছে, অসহায় করে ফেলেছে। এই মুহূর্তে নেতানিয়াহু কেবল নিজেকে নিয়ে ভাবছে, ইসরায়েলকে নিয়ে ভাবছে না। কে বলছে? সাবেক সেনাপ্রধান। এবং তিনি বলছেন তার এই যুদ্ধ এই দেশটিকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, এখান থেকে ফিরিয়ে আনতে হলে বিকল্প চিন্তা করতে হবে, মানে নেতানিয়াহুর বিকল্প চিন্তা করতে হবে। তার মানে এইটুকু বোঝা গেছে আসছে নির্বাচনে নেতানিয়াহু বড় পরাজয়ের মুখে পড়তে যাচ্ছেন। পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পও বড় বিপদে পড়তে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে জিতে যান তাহলে ইরানের উপর তার সমস্ত রাগ ক্ষোভ মেটাবেন, অর্থাৎ বড় একটা যুদ্ধে যাবেন। আর যদি হেরে যান তো হেরে গেছেন, নতুন কেউ আসবে, এখানে হয়তো নতুন কিছু ঘটবে। এই পরিস্থিতিতে দুই নেতারই মোটামুটি খেল খতমের দিকে। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরব এবং কুয়েত থেকে মার্কিন ঘাঁটি সরে যাচ্ছে এমন কিছু খবর আসছে। বলা হচ্ছে আমেরিকা এই দুটো দেশ থেকে তাদের সামরিক বা তাদের যে বেস তৈরি করেছিল দীর্ঘ কয়েক দশক ধরে, এখান থেকে আস্তে আস্তে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এটি চেয়েছিল। ইরান বলছিল গালফ থেকে আমেরিকা চলে না যাওয়া পর্যন্ত আরব দেশগুলো নিরাপদ থাকবে না। এবং ইরান যে অব্যাহত আক্রমণগুলো করেছে, প্রায় 22টি মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান এই সাম্প্রতিক 110-20-30 দিনের মধ্যে। মানে যে যুদ্ধটা হয়ে গেল এই যুদ্ধে মার্কিন 22-এর অধিক, কারণ গতকালকে আবার 8 থেকে 10টি ঘাঁটিতে অ্যাটাক হয়েছে, তাহলে যোগ করতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই প্রতিদিন তো ঘাঁটি ধ্বংসের কথা বলেন, এত ঘাঁটি কোত্থেকে আসে? আসলে আমেরিকার ঘাঁটিগুলো একটা ছোট চায়ের দোকান না, বিশাল এরিয়া নিয়ে ঘাঁটিগুলো। ইরান অ্যাটাক করছে বিভিন্ন সময় বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে ঘাঁটির, কখনো রাডার সিস্টেম ধ্বংস করছে, কখনো কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করছে, কখনো সেনাবাহিনী যেই জায়গাগুলো থাকে অফিস সেটাকে ধ্বংস করছে। বিভিন্ন সময় অ্যাটাক করে এই ঘাঁটিগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ধ্বংস করছে। একটা বিশাল ধরেন এরিয়া নিয়ে ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলোর তো ছোট একটা চায়ের দোকান না,
এই অ্যাটাক করতে করতে ঘাঁটিগুলো প্রায় অনেক অংশে ধ্বংস করে ফেলেছে। তো বাকি যেগুলো থাকে সেগুলো তো আমেরিকা কার্যক্রম চালায়, সেখানেও গিয়ে আবার অ্যাটাক করে। এটা হলো ধারাবাহিক অ্যাটাকের ফলে। তো এই মুহূর্তে এসে যে খবরগুলো পাওয়া গেল, আমেরিকা আস্তে আস্তে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে পারে এমন সিদ্ধান্ত আসতে পারে। কারণ ইরান সাম্প্রতিক সময়ে আমেরিকাকে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমেরিকা আসলে কল্পনা করেনি যে ইরান এত বড় ম্যাসিভ আকারে তাদের ক্ষতি করতে পারে। তো সবকিছু মিলে তারা একটা বড় রকম চাপে পড়ে গেছে এবং সৌদি এবং কুয়েত থেকে আমেরিকা তাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন খবরও ইতিমধ্যে আসতে শুরু করেছে। পাশাপাশি যে আইআরজিসির অন্যতম মুখপাত্র সংশ্লিষ্ট গণমাধ্যম ফার্স্ট নিউজ, তাদের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল যে খবরটি দিয়েছে, সেখানে বলা হয়েছে যে ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তারা ভাবছেন বিশ্বে এই মুহূর্তে ভারসাম্য রক্ষা করতে হলে ইরানকে নিউক্লিয়ার বোমা বানাতেই হবে। আবারও বলছি, আইআরজিসির সংশ্লিষ্ট গণমাধ্যম ফার্স্ট নিউজ তার বরাত দিয়ে যুক্তরাজ্য থেকে ইরান ইন্টারন্যাশনাল এই সংবাদটি প্রকাশ করেছে। তারা বলছে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ মোকাবেলা করতে হলে ইরানকে অবশ্যই নিউক্লিয়ার বোমা বানাতে হবে, নতুবা ভারসাম্য রক্ষা হবে না। কারণ বারবারই ওরা ইরানে আক্রমণ করছে এই কারণে যে ইরানের কাছে কোনো নিউক্লিয়ার নেই। তার মানে হলো এই ঘোষণাটি দেওয়ার মাধ্যমে এই বিষয়টি প্রমাণ হচ্ছে যে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর পথে হাঁটছে। অর্থাৎ এই বক্তব্যটি দিয়ে ইরান বিশ্বকে একটু নাড়িয়ে দেখলো, টেস্ট করে দেখলো যে কোন প্রতিক্রিয়া কোত্থেকে আসে। আইআরজিসির সংশ্লিষ্ট গণমাধ্যমের বক্তব্য মানে নিঃসন্দেহের ভেতরে ডিপনেস আছে, কোনো গভীরতা আছে। ইরান যখন বুঝতে পারছে যে ইরানের কাছে নিউক্লিয়ার বোমা খুব জরুরি, তাহলে তারা কি সেটা বানাবে না? বা তারা কি এখনো বানায়নি? কেন ইরান রাফায়েল গ্রোসিকে ইরানে ঢুকতে দিচ্ছে না? এই প্রশ্নটা আমেরিকা এবং ইসরায়েলের। আইএই এর মানে যিনি প্রধান, এই যে অ্যাটমি এনার্জি কাউন্সিল নাকি বলে অ্যাসোসিয়েশন, তার যে প্রধান ইন্টারন্যাশনাল, তাকে ঢুকতে দিচ্ছে না। ইরান বলছে এই ব্যক্তি হলো এই দুটো রাষ্ট্রের চর, আমেরিকা এবং ইসরায়েলের। তিনি তাদের পরমাণু বিজ্ঞানীদের তালিকা ধরে দিয়ে তাদেরকে হত্যা করিয়েছেন। সকল নথি তথ্য ইসরায়েল আমেরিকাকে দিয়ে দিয়েছে, মোসাদ সিআইকে দিয়ে দিয়েছে। তাকে আমরা ঢুকতে দেব না। আমেরিকার ভয়টা হলো ইরান হয়তোবা বানিয়ে ফেলেছে বা বানানোর পথে, দুটোর একটা হবে। কারণ সাম্প্রতিক সময় ইরানের কোনো নিউক্লিয়ার সাইটগুলোতে আমেরিকার কোনো প্রতিনিধি ঢুকতে পারছে না, ইন্টারন্যাশনাল বা কি বলে জাতিসংঘের কোনো প্রতিনিধি ঢুকতে পারছে না। এই সময়টি ইরান কেন ধীরে ধীরে সময় নিচ্ছে বা সময় ক্ষেপণ করছে, এটাও আমেরিকার প্রশ্ন। আজকে আইআরজিসির বরাতে যেই সংবাদটি আসলো, ইরান তার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায়, শত্রুর বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষায় নিউক্লিয়ার বানানোর জরুরিয়াত নিয়ে যে বক্তব্যটি দিচ্ছে, এটাই হলো নিউক্লিয়ার বানানোর একটি ইঙ্গিত বলে মধ্যপ্রাচ্যের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। তার মানে ইরান সেই দিকে হাঁটছে, এটা আমরা মোটামুটি বলতে পারি। দর্শক, পাশাপাশি শেষ যে খবরটি আসছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু বলছে যদি ইরান কোনোভাবে আবার নিউক্লিয়ার বোমা বানানোর চিন্তা করে বা বানায়, তাহলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। এটা ট্রাম্পের পক্ষ থেকে আবার ঘোষণা আসছে। ট্রাম্প এরকম ঘোষণা প্রতিদিনই দিচ্ছেন, আমরা প্রতিদিনই শুনছি। পরে দেখি যে নিচের ধুতি, মানে ট্রাম্পের নিচের ধুতি খুলে গেছে, টুনটুনি বেরিয়ে গেছে, এই অবস্থা। অবশেষে নাকে খত দিয়ে মুসলেকা দিয়ে কোন রকম যুদ্ধ থেকে বেঁচে যাচ্ছেন, আবার নিজে মিস অ্যাডভেঞ্চার চালাচ্ছেন। এভাবেই চলছে রাষ্ট্রটি। ট্রাম্পের মানে সিদ্ধান্ত কি ট্রাম্পের দেশের মানুষও ভালো করে বোঝে না। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আজকে আরো ব্রেকিং খবর আসলে বিকেলে বা রাতে আবারও হাজির আসসালামু হব আলাইকুম। আপনাদের সামনে। ইরান আমেরিকা যুদ্ধের সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী লেবানন থেকে ইসরায়েল হামলা বন্ধ করা শুরু করেছে। লেবাননের কিছু জায়গা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারও করতে রাজি হয়েছে, কিন্তু তারপরও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ নেই ইসরায়েলের সৈন্যদের প্রতি হিজবুল্লাহর পাল্টা আক্রমণ। ইসরায়েলি একজন সৈন্য নিহত হয়েছে লেবাননে, সেই সৈন্যকে ফেরত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইহুদি ধর্মমতে সেই সৈন্যের দাফনের কাজ অনুষ্ঠান চলছে।
নেতানিয়াহুর ক্ষমতাকে চালু রাখার জন্য লেবাননে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, তাতে চোখের জলে ভাসছে ইসরায়েলি মায়েরা। চলুন দেখে আসি একটি ভিডিও। גדולת ימינך תתיר צרורה, כבד רינת עמך, אדוני שומרך, אדוני צלך על יד ימינך. והוא רחום יכפר עוון ולא ישחית, לא ישחית וירבה להשיב אפו ולא יאיר כל חמתו. লেবানন দখল করতে যেই সৈন্য মারা গিয়েছে, সেই সৈন্যের জন্য কি দোয়া করবেন? তার শেষ আশ্রয়স্থল কোথায় হওয়া উচিত? והוא רחום יכפר. ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি সিভিলিয়ান লেবানিজ নাগরিক নিহত হয়েছে। তবে হিজবুল্লাহ যেই প্রতিরোধ গড়ে তুলেছে লেবাননে, তাতে বেশি দিন যুদ্ধ সামনে চালানোর সাহস হারিয়ে ফেলেছে ইসরায়েল। ইসরায়েল এখন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ খুঁজছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা গাজায় একটি সামরিক অপারেশন চালাতে চায়। হামাস নাকি আবারও যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন নো, গাজায় কোনো যুদ্ধ হবে না। গাজায় বড় ধরনের সামরিক অপারেশনের অনুমতি পায়নি ইসরায়েল। এই মুহূর্তে টাইমস অফ ইসরায়েলের হেডলাইন, আইডিএফ ওয়ার্নস হামাস ইজ রেডি টু রিটার্ন টু ওয়ার। হামাস যুদ্ধে ফিরতে প্রস্তুত। ইউএস অপোজেস নিউ ইসরায়েলি অফেন্সিভ। আমেরিকা নিষেধ করে দিয়েছে নতুন কোনো হামলা করা যাবে না। আবার নেতানিয়াহু বিচারের মুখোমুখি, বিচার চলছে নেতানিয়াহুর, সামনে নির্বাচন, নতুন একটা যুদ্ধ তো প্রয়োজন। এবার নেতানিয়াহু টার্গেট করেছে সিরিয়াকে। সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু করেছে সিরিয়ার জনগণ। হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানও। আজকে সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে লাইভে আপডেট সংবাদ জানাবো। সেই সাথে বাংলাদেশ ভারত সীমান্তে চলছে তীব্র উত্তেজনা। সিলেট সীমান্ত দিয়ে, দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় বাঙালি মুসলমানদেরকে পুশিং করার চেষ্টাকে রুখে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। পাশে রয়েছে বাংলাদেশের জনতা। সেই সাথে পাকিস্তানের হাতে এসে পৌঁছেছে চাইনিজ সাবমেরিন পিএনএস হাঙ্গর। আবার পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ বৈঠক করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা শামসুল ইসলাম। গরম সংবাদ থাকবে আজকের লাইভে। কে কোথা থেকে তুর্কিপিডিয়ার লাইভ দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজকে 29 জুন, বাংলাদেশ ভারত সীমান্ত, সিরিয়া ইসরায়েল সীমান্ত এবং ইরানের সবশেষ আপডেট নিয়ে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। রংপুর থেকে দেখছেন তাহেরা বেগম, টঙ্গী থেকে আমাদের একজন ভাই যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যেতে চাই সিরিয়াতে। সিরিয়ার ইসরায়েল সীমান্তবর্তী এলাকার নাম হলো দারা। এই দারা প্রদেশ থেকে সিরিয়াতে বিপ্লব শুরু হয়েছিল বাশার আল আসাদের বিরুদ্ধে। অথচ এই দারায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। তারা দারার ভেতরে কোয়ান্তারা এলাকায় একটি আবাদার নামক গ্রামে প্রবেশ করে ভারী সামরিক যান নিয়ে সেখানে একটি ঘাঁটি বানানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন দূর থেকে ইসরায়েলি সামরিক যানগুলোকে দেখা যাচ্ছে। তুরস্কের আনাদুলো এজেন্সি নজরদারি করছে ইসরায়েলি সামরিক যানের উপর। ইসরায়েলি সৈন্যরা আসছে এবং যে কোনো সময় গ্রামে ঢুকতে পারে, সেজন্য সেই গ্রামের তরুণেরা, শিশুরা রাস্তার মধ্যে পাথর বিছিয়ে রেখেছিল। সেই পাথরকে সরিয়ে ইসরায়েলি সৈন্যরা গ্রামে ঢুকার চেষ্টা করেছে। কাছে কেউ যাওয়ার চেষ্টা করলেই গুলি ছুড়েছে। দেখুন সেই দৃশ্য।
ইসরায়েলি সৈন্যরা ফাঁকা গুলি ছুটছে। তবে সেখানকার তরুণেরা ইসরায়েলি সৈন্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়নি, বরং তারা পাথর দিয়ে মোকাবেলা করছে দখলদার ইসরায়েলি সৈন্যদেরকে। সিরিয়ার দারার যে বীর জনতা বাশার আল আসাদের সিংহাসন কাঁপিয়ে তুলেছিল, তারা কি দখলদার কোনো বাহিনীকে ভয় পাবে? সেনাবাহিনী কি অবস্থান নেবে সেটার জন্য তারা অপেক্ষা করেনি, বরং তারা জনতাকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। সেই প্রতিরোধে রয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারও। চলুন দেখে আসি দারা প্রদেশের মানুষের গণপ্রতিরোধ। প্রিয় দর্শক, একই চিত্র বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের সিলেট সীমান্তে, বাংলাদেশের দিনাজপুর সীমান্তে বিভিন্ন জায়গায় একদিকে শুভেন্দু আর একদিকে হেমন্ত, ভারতের দুই মুখ্যমন্ত্রী বাঙালি মুসলমানদেরকে ঠেলে দিতে চাচ্ছে বাংলাদেশের ভেতরে। সেখানে বাংলাদেশের বিজিবির পেছনে বাংলাদেশের জনতা গণপ্রতিরোধ গড়ে তুলছে। অসংখ্য ভিডিও আসছে প্রতিদিন আমাদের কাছ থেকে। আজকে আজকে শুভেন্দু অধিকারী সংসদে বলেছে, ভারতের সংসদে লোকসভায়, যে নতুন একটি আইন তৈরি করা হয়েছে। সেই আইনের 7টি ক্যাটাগরিতে যারা কাগজপত্র দেখাতে পারবে না তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেবে। এই শুভেন্দুর বাপ, এই শুভেন্দুর মা, এরা হলো বাংলাদেশের বরিশালের মানুষ। সবার আগে শুভেন্দুকে বাংলাদেশে পাঠানো দরকার। আর শুভেন্দু বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ শুভেন্দুকে কিভাবে আপ্যায়ন করবে সেটা নিয়ে অনেক ধরনের ভিডিও ইতিমধ্যে তৈরি হচ্ছে। শুভেন্দুকে কিভাবে আপ্যায়ন করা উচিত, যে বাংলাদেশে জন্মগ্রহণ করে, বাংলাদেশের রক্ত, বাংলাদেশের খেয়ে পড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক, আমরা প্রথমে চলে যেতে চাই সিরিয়ার প্রেসিডেন্ট يسعى من خلالها دائما সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার কাছে। ইসরায়েলি আগ্রাসন শুরু হয়, আহমেদ আল সারা গতকাল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কঠিন বার্তা পাঠিয়েছিল। সেখানে বলেছিল যে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, 1974 সালের আইন লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে সিরিয়ার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং সিরিয়ার 2 জন নাগরিককে হত্যা করেছে। সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এর বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল সিরিয়া। তবে আজকে সরাসরি মুখ খুলেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি। কি বলছে আগে শুনে আসি। إن الكيان الإسرائيلي الذي عودنا دائما على استهداف استقرارنا وخلق الفتن بيننا منذ إسقاط النظام البائد يسعى الآن مجددا إلى تحويل أرضنا الطاهرة إلى ساحة فوضى غير منتهية يسعى من خلالها إلى تفكيك وحدة شعبنا। সিরিয়ার প্রেসিডেন্ট বলছেন, সিরিয়ার বীর জনতা তাদের পবিত্র ভূমি শামের মধ্যে কোনো শক্তিকে এইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না, ফিতনা সৃষ্টি করতে দেবে না। আমরা বাশার আল আসাদকে তাড়িয়েছি। আমাদের সিরিয়ার ভূখণ্ড কারো কোনো উচ্চাভিলাষের জন্য ব্যাটেল গ্রাউন্ড হতে পারবে না। সিরিয়ার মানুষের রক্তের উপর কেউ এখানে অস্থিরতা তৈরি করতে পারবে না। তিনি বলেন, ইসরায়েলকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। এখন পর্যন্ত ইসরায়েল বারবার সিরিয়ার জাতীয় নিরাপত্তা, সিরিয়ার ঐক্য নষ্ট করার চেষ্টা করেছে। একবার উস্কানি দিয়েছে কুর্দিশদেরকে, একবার উস্কানি দিয়েছে দ্রুজদেরকে, কিন্তু এগুলো কোনোটাই কাজে দেয়নি। সিরিয়ার ভূখণ্ডের সার্বভৌমত্ব নষ্ট করতে পারবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। তিনি বলেছেন যে ইসরায়েল যেটা করছে সেটা ভয়ঙ্কর কাজ, ইসরায়েলকে এই কাজ বন্ধ করতে হবে। ইসরায়েলকে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েল যদি কোনো যুদ্ধ শুরু করে সেই যুদ্ধ শেষ করবে সিরিয়ানরা। ইসরায়েল যেন মনে না করে কোনো একটা এলাকায় কিছুক্ষণ থাকলেই তারা সে এলাকা দখল করে ফেলেছে। গাজায় কিংবা লেবাননের দিকে ইশারা করে আহমেদ সারা জোলানি বলছেন যে কোনো একটা দেশের লেবাননের বা কোথাকার কিছু অঞ্চল দখল করে ফেলেছে দেখে এত আত্মবিশ্বাসী হওয়ার কোনো কারণ নেই। সিরিয়ার পবিত্র ভূমিতে কোনো দখলদারের জায়গা হবে না। এখন পর্যন্ত
কূটনৈতিক ভাবেই সিরিয়ার সরকার ইসরায়েলকে থামানোর চেষ্টা করছে। সিরিয়া বলছে তুরস্ককে, তুরস্ক বলছে আমেরিকাকে, আমেরিকা চাপ দিচ্ছে ইসরায়েলকে। এই মুহূর্তে সিরিয়া সরাসরি কোনো সংঘাতে লিপ্ত হতে চাইছে না, কিন্তু যদি একের পর এক সীমালঙ্ঘন অব্যাহত থাকে তাহলে সিরিয়ার সেনাবাহিনী যেদিন মার্চ করবে সীমান্তের দিকে, সেই দিন নেতানিয়াহুর এই সৈন্যদের অবস্থা কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। প্রিয় দর্শক, গাজা এবং সিরিয়ার পরিস্থিতি, লেবাননের পরিস্থিতি নিয়ে আজকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে, নেতানিয়াহুকে হুঁশিয়ার করে দিয়েছে। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির একটি কংগ্রেসে এরদোয়ান বক্তব্য রেখেছেন। Gazze'nin yegane umudu sizlersiniz. Ayağa kalkmakta olan Şam'ın umudu sizlersiniz. তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় যে গণহত্যা চলেছে মানুষের চোখের সামনে, হিন্দ রাজব নামক একটি ছোট্ট মেয়ে তার অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিল, তাকে যতগুলো গুলি করা হয়েছে, গাজার শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, গাজায় যে মেসাকার করা হয়েছে, তার জন্য একটা একটা করে হিসাব নেওয়া হবে নেতানিয়াহু থেকে। নেতানিয়াহু পার পাবে না, নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, ঠিক উসমানী সালতানাতের মতো একটা বিশাল স্বপ্ন দেখাচ্ছেন তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টিকে। তুরস্কের এই ইসলামপন্থী দলের নেতাকর্মীদেরকে বলছেন যে আপনারা শুধু একটি রাজনৈতিক দল নয়, আপনারা মুসলিম বিশ্বের এমন একটি রাজনৈতিক দল যাদের জন্য সারা বিশ্বের মুসলিমরা দোয়া করে। আপনাদের দিকে তাকিয়ে আছে গাজা, আপনাদের দিকে তাকিয়ে আছে দামেস্কের রাজধানী শাম, সিরিয়া, আপনাদের দিকে তাকিয়ে আছে আলেপ্পো, মোগাদিসু, বলকানের অঞ্চলগুলো, লিবিয়া। Ayağa kalkmakta olan Şam'ın umudu sizlersiniz. Küllerinden yeniden doğan Halep'in umudu sizlersiniz. তিনি বলছেন যে সিরিয়া নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তারা আপনাদের অপেক্ষা করছে, আপনারা তাদের আশার আলো। এবং কয়লা হয়ে গিয়েছিল যে আলেপ্পো, সেই আলেপ্পো আবারও স্বপ্ন দেখছে আপনাদের দিকে তাকিয়ে। Mogadishu'nun, Hartum'un, Beyrut'un, Trablusşam'ın, Trablus তিনি বলেন মোগাদিসুর, সুদানের রাজধানী খার্তুমের, লিবিয়ার রাজধানী ত্রিপুলির মানুষ অপেক্ষা করছে আপনাদের জন্য। Garb'ın umudu sizlersiniz. Unutmayın, Lefkoşe size bakıyor. Bakü size bakıyor. Saraybosna, Üsküp, Prizren, Bağdat, Basra size bakıyor. প্রেসিডেন্ট এরদোয়ান তার দলের নেতাকর্মীদেরকে স্বপ্ন দেখান, সাহস দেখান। তিনি তাদেরকে প্রস্তুত হতে বলেন। বসনিয়া থেকে বাকু পর্যন্ত মুসলিম বিশ্বের অনেকেই তুরস্কের একটি বিশাল ভূমিকার জন্য অপেক্ষা করছে। এবং তিনি নেতানিয়াহুকে হুঁশিয়ার করে দেন এই অঞ্চল নিয়ে আর কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি না করতে। অন্যদিকে শুধুমাত্র মুখের হুঁশিয়ারি নয়, তুরস্ক, সৌদি আরব এবং মিশর, পাকিস্তান মিলে যে 4 দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কায়রোতে, সেই বৈঠকের পরপর এই 4টি মুসলিম শক্তি মিশরের নেতৃত্বে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দফা বাস্তবায়নের জন্য আমেরিকা সহ আন্তর্জাতিক পক্ষগুলোর উপর চাপ সৃষ্টি শুরু করেছে। ইসরায়েল যেখানে চেষ্টা করেছিল গাজায় লামসাম ভাবে কোন রকমে যুদ্ধবিরতির প্রথম দফা কার্যকর না করে আরো গাজাকে দখল করার, ইরান যুদ্ধ বন্ধ হওয়ায় এখন মুসলিম শক্তিগুলো সুযোগ পেয়েছে ইসরায়েলের উপর আরো চাপ সৃষ্টি করার। এখন মিশর দাবি করছে আমেরিকার কাছে যেভাবে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেভাবে গাজার যুদ্ধবিরতির প্রথম দফা বাস্তবায়ন শেষ করতে হবে, গাজাকে পরিপূর্ণ খুলে দিতে হবে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার জন্য, এবং গাজা থেকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে যেতে হবে। ইসরায়েলি সৈন্যরা যেন তাদের দখল করা জায়গাগুলো ছেড়ে পেছনে চলে যায়।
গত কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহু বারবার বলছিল তারা ইসরায়েলকে গাজাকে আরো দখল করবে, গাজার 60%, 70%, 80% পুরো গাজা দখল করবে। এবার খেলাটা উল্টো দিকে শুরু হয়েছে। এবার তুরস্ক, মিশর, সৌদি, পাকিস্তান মিলে নতুন করে আমেরিকাকে চেপে ধরেছে, ট্রাম্পকে চেপে ধরেছে, বলছে গাজা থেকে সকল দখলদার বাহিনীকে সরে যেতে হবে। শুধু মুখে মুখে কথা নয়, মিশরে পৌঁছেছে তুরস্কের বিমান বাহিনী, তুরস্কের সাথে মিশরের বিমান বাহিনী মহড়া দিচ্ছে, ট্রাম্পকেও মেসেজ দিচ্ছে।